চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় বাবার মামলা, আসামি ৩১ জন। ঢাকা মাওয়া মহাসড়কে তরুণীর গুলিবিদ্ধ মৃতদেহ, তদন্তে পুলিশ। পাগলা মসজিদের ১১ সিন্ধুকে এবার টাকা ২৯ বস্তা, আছে সোনা রূপা আর বিদেশি মুদ্রাও। এবং যন্ত্রাংশ আমদানি কমাতে পারে সৈয়দপুরের প্রকৌশল কারখানাগুলো। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন নিহত সাইফুলের বড় ভাই খানে আলম। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার মামলা দুটি দায়ের করা হয়। এর আগে আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ১৪৭৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের দোগাছি সার্ভিস এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কে হাঁটতে দেখা যায়। এর আগে গত বুধবার শ্রীনগর খাল থেকে এক সিঙ্গাপুর প্রবাসীর হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। মাত্র 4 দিনের মধ্যে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তরুণীর মৃতদেহ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং তার স্বামী কামরুল ইসলাম একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে স্বামী কামরুল শুক্রবার শ্বশুর বাড়িতে যান। রাতের খাবার শেষে প্রথম সন্তানকে তার নানির কাছে রেখে স্বামী স্ত্রী পাশের অন্য ঘরে ঘুমাতে যান। ছেলে কান্নাকাটি করলে নানি ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে মেয়ে রত্নার রক্তাক্ত মৃতদেহ ও কামরুলের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পারিবারিক কলহের জের ধরে মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি সিন্ধুকে এবার পাওয়া গেল 29 বস্তা টাকা। টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকিতে এখন চলছে গণনার কাজ। 3 মাস 14 দিন পর আজ সকাল 7:30টার দিকে কড়া নিরাপত্তায় সিন্ধুকগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে গত 17 আগস্ট এসব সিন্ধুকে 7,22,13,046 টাকা পাওয়া গিয়েছিল। তার আগে 20 এপ্রিল রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়। পাগলা মসজিদের দান বাক্সগুলো এ নিয়ে চলতি বছর 3 বার খোলা হলো। মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাসে মানুষ কিশোরগঞ্জের এই মসজিদে দান করে থাকেন। রেল, টেক্সটাইল বা জুট মিলের যন্ত্রাংশ কিংবা সেমাই, চিপস তৈরির মেশিন কিনা তৈরি হয় সৈয়দপুরে, তাও সেই সনাতন পদ্ধতিতে। অংশীজনরা বলছেন, বিনিয়োগ ও ব্র্যান্ডিং করা গেলে সম্ভাবনার এই খাত এগিয়ে যাবে বহুদূর। তাতে কমবে আমদানি নির্ভরতা, সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রার। নীলফামারী থেকে সাদ্দাম আলীর ক্যামেরায় মিলাদুর রহমান মামুনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এবং আশেপাশের সড়ক এমনকি অলিগলির বাসা বাড়িতে দেখা মিলবে এরকম অসংখ্য কারখানার, যেখানে একেবারেই সনাতন পদ্ধতিতে সাধারণ মেশিন দিয়ে তৈরি হচ্ছে রেল, চালকল, জুট মিল ও টেক্সটাইল মিলের যন্ত্রাংশ, হচ্ছে চিপস ও সেমাই তৈরির মেশিন। মেকানিকরা ব্যবহার করেন ইস্পাত সিট, পুরনো লোহা এবং জাহাজ ভাঙা লোহা। চিপসের মেশিনটা আপনারা যদি ভারত থেকে আনান 18 লাখ টাকা পড়বে, এটা 7 থেকে 8 লাখ টাকা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। গার্মেন্টস, তারপরে আপনার অটোরাইস মিল, জুট মিল, টেক্সটাইল মিল, যাবতীয় মাল তৈরি করা হয় এখানে। কোনো মেশিন একবার দেখি তাহলে কিন্তু তার হুবহু একেবারে সেম টু সেম আমরা ওই মেশিনই তৈরি করে দিতে পারবো। ছোট বড় এরকম 3 শতাধিক হালকা প্রকৌশল কারখানা গড়ে উঠেছে সৈয়দপুর শহরে, যেখানে কাজ করছেন 5,000-এরও বেশি দক্ষ অদক্ষ শ্রমিক। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও নিপুণ হাতে তারা তৈরি করছেন অন্তত 32 ধরনের মেশিন ও যন্ত্রাংশ। ওস্তাদ আছে, ওস্তাদ থেকে শিখছি, এখন আমরা করতেছি, মানে সবাই স্থানীয় এখানে। আমরা বাবা এই লাইনে প্রথম থেকে ছিল, আমরা মানে বাবার মাধ্যমে এই প্রশিক্ষণটা নিছি। এসব কারখানা থেকে বছরে প্রায় 300 কোটি টাকা আয় হলেও বরাবরই উপেক্ষিত এই প্রকৌশল খাতটি, জর্জরিত নানা সমস্যা ও সীমাবদ্ধতায়। তাই সরকারের সুদৃষ্টি চেয়েছেন এ খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা। আমরা জিনিস বানাই কিন্তু মেড ইন বাংলাদেশ বলতে পারতেছি না। আমাদেরকে মেড ইন বাংলাদেশ করার যদি অনুমতি দেয়, আমাদেরকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা অনেক কিছুই তৈরি করতেছি আমরা, যেগুলো আমরা সত্যকে প্রকাশে নিয়ে আসতে পারবো। তাদের বড় সড়ো জায়গা প্রয়োজন, সেটা আমরা দেখতেছি। আমাদের সেখানে একটা শিল্পনগরী রয়েছে, সেটা ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন মহলে আবেদন জানাইছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশে তৈরি যুদ্ধ জাহাজ বহরে যুক্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটি অন্যতম একটি মাইলফলক বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে খুলনা নেভাল বার্থে বানৌজা বিষখালী জাহাজের কমিশনিং ফরমান অধিনায়কের কাছে তুলে দেন তিনি। রীতি অনুযায়ী এ সময় জাহাজের নাম ফলক উন্মোচন করেন নৌবাহিনী প্রধান। কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের PSO, বীর মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা আধুনিক প্রযুক্তির এই যুদ্ধ জাহাজটিতে 40 মিলিমিটারের একটি বাফার গান, দুটি 12.7 মিলিমিটারের হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার, GPS ও ইকো সাউন্ডার সিস্টেম রয়েছে। কমিশনিং শেষে নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্র সীমানায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নৌবাহিনীতে দেশে নির্মিত এই যুদ্ধ জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বানৌজা বিষখালী নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় এদেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান সহ সকল অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কয়লা সংকটের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও উৎপাদনে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লা সংকটের কারণে গত 31 অক্টোবর থেকে 1200 মেগাওয়াটের 2 ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বুধবার সকালে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজে 70,000 টন কয়লা আনা হয়েছে। জাপানের সুমিতমো কর্পোরেশনের সাথে চুক্তি শেষ হওয়ার পর মেঘনা গ্রুপের আমদানি করা এটি প্রথম কয়লার চালান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত 3 দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। সকালে শেষ হয় মাহফিল। বুধবার বাদ জোহর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বয়ানের মধ্য দিয়ে 3 দিনব্যাপী মাহফিল শুরু হয়। বয়ানে তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। পদ্মা সেতু হয়ে খুলনাগামী 4টি ট্রেন যশোর জংশনে স্টপেজ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। সকালে যশোর রেলওয়ে জংশনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন কমিটি নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোরের পদ্মবিলা রেল স্টেশনটি, যার অবস্থান যশোর শহরের মূল স্টেশন থেকে 15, বেনাপোল থেকে 35, ঝিনাইদহের কোট চাঁদপুর থেকে 45 এবং চুয়াডাঙ্গার দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যেতে হলে 15 থেকে 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে হবে।
দেশের খবর শেষ করছি মাছ ধরার উৎসবে আমন্ত্রণ জানিয়ে। চলন বিলে শুরু হয়েছে মাছ ধরার ঐতিহ্যবাহী বাউত উৎসব। হাজারো শৌখিন মৎস্য শিকারীর আনাগোনায় উৎসব মুখর বিল পাড়ের গ্রামগুলো। তবে নিষিদ্ধ জাল আর রাসায়নিকে মাছের বিলুপ্তিতে অনেকটাই মলিন আবহমান বাংলার চিরায়ত এই লোকজ উৎসব। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। হেমন্তের কুয়াশা ঢাকা আকাশে তখনও দেখা মেলেনি সূর্যের। পাবনা চলন বিলে রুহুল বিলে দূর দূরান্তের হাজারো শৌখিন মৎস্য শিকারী হাজির। পলো, বেশাল, বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে প্রস্তুত সবাই। লোকজ রীতিতে একযোগে হৈ হল্লায় নামলেন বিলের জলে। মনের আনন্দে শুরু হলো মাছ শিকার, যেন মাছ না ধরে কেউ ঘরে ফিরবে না। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই বাউত উৎসব। প্রতি শনি ও মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বিলাঞ্চলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। অগ্রহায়ণের শেষে শুরু হয়ে বিলে পানি থাকলে তা চলে পৌষ মাস পর্যন্ত। সূচনার ইতিহাস অজানা হলেও চলন বিলাঞ্চলে এমন উৎসব চলছে শত বছর ধরে। গদার মাছ কাঁধ হইলে যাবে পারি নাই, অনেক মুরব্বীরা মাছ মারে রাস্তার উপরে মনে করেন বাতার মার দাঁড়ায় থাকছে, যে টাইনিলি যাবে সময় সমর্থ তার জোটে নেই। আসবো, পানিতে নামবো, আনন্দ করবো, আবার দেশে ফিরে যাবো। যথেষ্ট মাছ পাবো কি না পাবো এটা উপরওয়ালাই ভালো বলতে পারে। প্রথমে যখন হচ্ছে পানি আসে ওই সময় হচ্ছে চায়না জাল দিয়ে সব ছোট ছোট মাছ সব মারি নেয়। এভাবে বাউত আর টিকবে না, যেভাবে চায়না জাল দিয়ে মাছ মারে। তবে অপরিকল্পিত উন্নয়ন ও দখল দূষণে কমেছে চলন বিলের আয়তন ও মাছের উৎপাদন। ইজারার নামে বিল সেচ দিয়ে রাসায়নিক প্রয়োগে মাছ ধরে নেয় প্রভাবশালীরা। মারা পড়ে রেণু ও মা মাছ। আগের মতো মাছ না মেলায় হতাশ বাউত দল। ফলে ক্রমবিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব। এভাবে যদি চলতে থাকে, সরকার বা অন্যভাবে যদি এটা পৃষ্ঠপোষকতায় নিয়ে এটা নতুনভাবে যদি জাগ্রত না করা যায়, উৎসব যেমন হারাবে, প্রকৃতিও তেমন হারিয়ে যাবে একসময় এইসব ঐতিহ্য। দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনমূলক সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করার অভিযান এবং মোবাইল কোর্ট আমাদের সবসময় অব্যাহত রেখেছি। বিচরণ ক্ষেত্র ধ্বংস আর যথেচ্ছ নিধনে গত 4 দশকে হারিয়ে গেছে এই চলন বিলের অন্তত 50 প্রজাতির দেশীয় মাছ। ঐতিহ্য হারিয়েছে বাউত উৎসব। চলন বিল রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ না নেওয়া হলে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা পরিবেশবিদদের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।